পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী। তো অরিজিনাল পিরিয়ডিক টেবিলে তো বর্তমানে কটা মৌল আছে? 118টা টোটাল নাম্বার অফ এলিমেন্ট 118। এর মধ্যে ফার্স্ট এলিমেন্ট কোনটা? হাইড্রোজেন। আর লাস্ট এলিমেন্ট যেটা 118 নম্বর 118th, সেটার নাম কি? ওগানেসেন, লাস্ট আবিষ্কৃত যে মৌল ওজি। কিন্তু সমস্যা হচ্ছে এই পুরো পিরিয়ডিক টেবিল 118টা মৌল তো মুখস্থ রাখা সম্ভব না, আর তার প্রয়োজনও নেই। যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা অ্যাব্রিজড ফর্ম মনে রাখা। অ্যাব্রিজড ফর্ম মানে কি? একটা সংক্ষিপ্ত আকার, একটা সংক্ষিপ্ত পিরিয়ডিক টেবিল আমরা তৈরি করব, আর সেটাকেই আমরা মুখস্থ করব, সেটাকেই আমরা মেমোরাইজ করব। ঠিক আছে? কিরকম সেই অ্যাব্রিজড টেবিলটা কি সেইটা আমি এখানে লিখছি, দেখো। অ্যাব্রিজড টেবিল অর্থাৎ কিছু কিছু এলিমেন্ট যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ এবং মনে রাখার দরকার সেগুলোকেই আমরা এখানে লিখব। তো আমাদের যারা মডার্ন পিরিয়ডিক টেবিল তাতে 7টা গ্রুপ আছে বা 7টা পিরিয়ড আছে। তাহলে পিরিয়ড গুলো লিখছি 1 2 3 4 5 6 7। আর গ্রুপ আছে কটা? না, মোট 18টা। তার মধ্যে 1 2 এই গ্রুপ দুটো আমরা মুখস্থ করব। 3 থেকে 12 মুখস্থ করার দরকার হবে না। 3 থেকে 12তে প্রচুর মৌল আছে, ওগুলোকে সন্ধিগত মৌল বা ট্রানজিশনাল এলিমেন্ট বলে। তাহলে ওটাকে বাদ দেবো। 3 থেকে 12 এক্সক্লুডেড, মুখস্থ রাখতে হবে না। তারপরে 13 থেকে 18 গুলো মুখস্থ রাখবো। 13 14 15 16 17 18। এই হচ্ছে আমাদের মনে রাখার বিষয়। এবার এর মধ্যে কোন কোন গুলো আমরা মনে রাখবো, কোন কোন গ্রুপের কোন কোন মৌলগুলো মনে রাখবো, সেইগুলোই বেসিক্যালি আমি এখানে বলবো। তো 1 নম্বর গ্রুপে যে এলিমেন্ট গুলো মৌলগুলো আছে সবকটাই মনে রাখতে হবে। 1 নম্বর গ্রুপে কি কি এলিমেন্ট আছে প্রথম থেকে শুরু করছি। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এই হচ্ছে 1 নম্বর গ্রুপের সমস্ত এলিমেন্ট। এই এলিমেন্টগুলোকে মুখস্থ করতে হবে। এই এলিমেন্টগুলোর মধ্যে এই যে প্রথম এলিমেন্টটা হাইড্রোজেন, এর কতগুলো স্পেশাল ফিচার রয়েছে। যেমন পিরিয়ডিক টেবিলের প্রথম এলিমেন্ট, যেমন এটা লাইটেস্ট এলিমেন্ট। নোটে আমি এই পয়েন্টগুলো দিয়ে দিয়েছি, এখানে আমি আর লিখছি না। ওই স্পেশাল যে এলিমেন্টগুলো সেইগুলো মুখস্থ রাখতে হবে, এবং তাদের যে ফিচারগুলো, স্পেশাল এলিমেন্টগুলো আর তাদের যে বৈশিষ্ট্য সেইগুলোকে মুখস্থ রাখতে হয়। ওদিকে হাইড্রোজেন আর এদিকে ফ্রান্সিয়াম। এই দুটো এলিমেন্ট বাদে বাকি যে মৌলগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, অর্থাৎ এই যে লিথিয়াম থেকে শুরু করে সিজিয়াম পর্যন্ত 1 2 3 4 5টা এলিমেন্ট আছে, দেখো লক্ষ্য করো। লিথিয়াম থেকে সিজিয়াম, এই 5টা এলিমেন্টের একটা বিশেষ নাম আছে। এদেরকে আমরা কি বলি? অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু। কেন বলি অ্যালকালি মেটাল? কেন বলি এদেরকে অ্যালকালি মেটাল বলার কারণ হচ্ছে, এখানে লিখছি আমরা, এইটাকে আমরা বলছি অ্যালকালি মেটাল। অ্যালকালি মানে কি? ক্ষার। তো তাহলে অ্যালকালি মেটাল মানে হচ্ছে ক্ষার ধাতু। এরকম বলার কারণ কি? অ্যালকালি মেটাল বলার কারণ হচ্ছে এই ধাতুগুলোর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় যে অক্সাইড তৈরি হবে, তাতে জল দিলেও কোনো ক্ষার পাওয়া যাবে, অর্থাৎ একটা হাইড্রক্সাইড যৌগ। আবার এদের সঙ্গে সরাসরি জল যোগ করলেও একটা হাইড্রক্সাইড যৌগ বা ক্ষার উৎপন্ন হয়। অর্থাৎ এক কথা এরা ক্ষার উৎপন্ন করে, অ্যালকালি তৈরি করে, তাই জন্য এদের নাম অ্যালকালি মেটাল। তো যে কোনো একটা ধাতুর একটা বিক্রিয়া মনে রাখলে হবে। ফর এক্সাম্পল ধরো সোডিয়াম দিয়ে মনে রাখতে পারো। সোডিয়ামের সঙ্গে যদি অক্সিজেন যোগ করা হয় তাহলে বিক্রিয়ায় উৎপন্ন হবে সোডিয়াম অক্সাইড। এই সোডিয়াম অক্সাইডের সঙ্গে যদি জল দেওয়া হয় H2O, তাহলে উৎপন্ন হবে সোডিয়াম হাইড্রক্সাইড। হাইড্রক্সাইড যৌগ মানেই হচ্ছে সেটা অ্যালকালি বলবো। আবার সোডিয়ামের সঙ্গে সরাসরি জল দিলেও ওরকম অ্যালকালিটা পাওয়া যেত, Na+H2O, NaOH। তো এই সোডিয়াম ছাড়া বাকি মৌলগুলোর ক্ষেত্রেও একই রকম বিক্রিয়া। তো দেখেছো হয়তো কম্পারেটিভে তো বিক্রিয়া ওইভাবে আসে না। আমরা এইগুলো লিখলাম কি জন্য? ফর এ রেফারেন্স, এইটা মনে রাখার জন্য যে সোডিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া অক্সাইড হবে, তাতে জল দিলে একটা ক্ষার পাবো, অথবা সোডিয়াম ধাতুতে জল দিলেও সরাসরি ক্ষার উৎপন্ন করা যেতে পারে। তাই এই যে বিক্রিয়াগুলো সেইগুলো এরা দেয়, এবং এরা হচ্ছে ওই জন্য ক্ষার ধাতু বলছি, কারণ বিক্রিয়াতে ক্ষার উৎপন্ন করে, সোজা কথা। তাহলে এদের নাম হলো অ্যালকালি মেটাল। এই 5টা মুখস্থ রাখতে হবে।
এরপরে আসছি 2 নম্বর পিরিয়ড, 2 নম্বর গ্রুপে। 2 নম্বর গ্রুপে কি কি এলিমেন্ট রয়েছে? 2 নম্বর গ্রুপে যে এলিমেন্ট গুলো রয়েছে আমি তাদের সবার নামগুলো একটু লিখি। 2 নম্বর গ্রুপে প্রথম পিরিয়ডে কোনো এলিমেন্ট নেই, দ্বিতীয় পিরিয়ড থেকে শুরু হচ্ছে। লিথিয়ামের পরে এখানে আছে বেরিলিয়াম, সোডিয়ামের পরে এখানে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের পরে এখানে রয়েছে তোমার ক্যালসিয়াম, রুবিডিয়ামের পরে আছে স্ট্রনশিয়াম, আর সিজিয়ামের পরে আছে বেরিয়াম, ফ্রান্সিয়ামের পরে আছে রেডিয়াম। এর মধ্যেও একইভাবে ওই রেডিয়ামটা তেজস্ক্রিয় মৌল, তাই এটাকে আমরা হিসেব থেকে বাদ রাখবো। বাকি যে মৌলগুলো তাদের একটা নাম আছে, এই যে বেরিলিয়াম থেকে শুরু করে বেরিয়াম পর্যন্ত। এই মৌলগুলোকে কি বলে না, এই মৌলগুলোকে বলে ক্ষারীয় মৃত্তিকা মৌল বা অ্যালকালাইন আর্থ মেটাল। অ্যালকালাইন আর্থ মেটাল বলে লিখে রাখো এটা। এরকম বলার কারণ কি, আর্থ কথাটা আসছে কেন এদের নামের মধ্যে? অ্যালকালাইন আর্থ মেটাল বলছি কেন বলছি, এরাও এই 1 নম্বর এলিমেন্ট গুলোর মতন ক্ষার তৈরি করতে পারে, অর্থাৎ অ্যালকালি তৈরি করে, যে কারণে অ্যালকালাইন বলছি। একটা এক্সট্রা ফিচার হচ্ছে এদের যে অক্সাইড, সালফাইড, সালফেট, নাইট্রেট ইত্যাদি যে লবণ, এই ধাতুগুলোর সালফাইড, অক্সাইড, সালফেট, নাইট্রেট প্রভৃতি লবণ, সেগুলো প্রকৃতিতে বিভিন্ন শিলার মধ্যে পাওয়া যায়, অর্থাৎ পৃথিবীর মধ্যে যে শিলা বা স্টোন যেগুলো বলি তাদের মধ্যে সব পাওয়া যায় এদের অক্সাইড, সালফেট ইত্যাদি লবণ। সেই জন্য এদের বলা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল, অর্থাৎ আর্থ কনস্টিটিউয়েন্ট মেটাল। এরা পৃথিবীর যে শিলামণ্ডল তার একটা বড় অংশ এরা। একটা উদাহরণ দিই, ধরো চুনা পাথর। চুনা পাথর ভারতে প্রচুর জায়গাতে পাওয়া যায়, লৌহ ইস্পাত শিল্পের একটা গুরুত্বপূর্ণ উপকরণ। চুনা পাথর কি দিয়ে তৈরি? ওর প্রধান উপাদান ক্যালসিয়াম কার্বনেট। ডলোমাইট প্রধান উপাদান ম্যাগনেসিয়াম কার্বনেট। ঠিক আছে, এই যে রাস্তা তৈরিতে যে ব্যাসাল্ট শিলা ব্যবহার করা, তার টুকরোকে আমরা স্টোন চিপস বলি, যেটা রাস্তা তৈরি করতে স্টোন চিপস ব্যবহার করে না, স্টোন চিপসের সঙ্গে পিচ যেটা বা বিটুমেন মিশিয়ে যেটা তৈরি করে তার নাম হচ্ছে অ্যাসফল্ট। দেখবে পিচ রাস্তা তৈরিতে যে স্টোন চিপ ইউজ করি, ওগুলো মূলত ব্যাসাল্ট শিলা, ওর মধ্যে থাকে বেরিয়ামের অক্সাইড। ঠিক আছে, এর মধ্যে কিছু কিছু অক্সাইড আছে সেগুলো আবার খুব দামি, প্রেশাস, তাদেরকে জেমস্টোন বলে। যেমন ধরো বেরিলিয়ামের অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড বিইও, এটা এমারেল্ড নাম শুনেছো? এমারেল্ড বা পান্না এক ধরনের রত্ন, জেমস্টোন হাতে পড়ে। ওই পান্না বা এমারেল্ডের প্রধান উপাদান হচ্ছে ওই বেরিলিয়ামের অক্সাইড। ঠিক আছে, এগুলো সব নোটের মধ্যে দেওয়া আছে এখানে। তাহলে আমি ব্যাখ্যাগুলো বলছি মেনলি, যে কেন বলে, আর সেগুলো মেনলি পড়ছি। আর স্পেশাল পয়েন্ট গুলো ওইগুলো কিন্তু বারবার করে পড়ে মুখস্থ করতে হবে, যে কোনটার উপাদান কি আছে না আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথম দুটো গ্রুপ পুরোটাই মুখস্থ রাখতে হবে। এরপরে আসছি 17 আর 18 নম্বর গ্রুপ। এই গ্রুপ দুটো পুরোটা মুখস্থ রাখবে। 17 নম্বর গ্রুপে কি কি এলিমেন্ট রয়েছে? 17 নম্বর গ্রুপের এলিমেন্ট গুলো 2 নম্বর থেকে শুরু হবে। ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিন, এই মৌলগুলো 17 নম্বর গ্রুপে রয়েছে। এদেরকে কি বলে? এই মৌলগুলোর নাম হচ্ছে হ্যালোজেন। এই মৌলগুলোকে আমরা হ্যালোজেন বলি। কেন এরকম বলি, কেন হ্যালোজেন বলি কেন? হ্যালোস মানে হচ্ছে সমুদ্র, গ্রিক ল্যাঙ্গুয়েজ, আর জেনাস মানে হচ্ছে উৎপন্ন হওয়া, প্রোডাকশন। সমুদ্র থেকে এদের লবণগুলো, এই ধাতুগুলো, এদের লবণ বা সল্ট, সেগুলো সমুদ্রের জলে দ্রবীভূত অবস্থায় পাওয়া যায়, যেখান থেকে এই ধাতুগুলোকে নিষ্কাশন করা যায়। উদাহরণস্বরূপ ধরো সমুদ্রের জল নোনতা লাগে কেন? ওতে প্রচুর পরিমাণে খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড মিশে আছে, তা ওই তো ক্লোরিন আছে তার মধ্যে। ওরকম সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদির ক্লোরাইড, ফ্লুরাইড, ব্রোমাইড ইত্যাদি লবণ সব সমুদ্রের জলে পাওয়া যায়। এই যে আয়োডিন, আয়োডাইড লবণ, সব সমুদ্রের জল থেকেই তো পাওয়া যায়। যে কারণে ওই যে বর্তমানে একটা উঠেছে, দেখবে যে লবণ খুব ফাইন বানালে, মানে খুব মিহি লবণ হলে তাতে আয়োডাইডের ভাগ কমে যায়, যেটা খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর। কারণ লবণ থেকে আমাদের শরীরে একটা আয়োডিনের যোগান আসে। পড়েছে হয়তো বায়োলজিতে, যে থাইরয়েড গ্ল্যান্ডের যে পুষ্টি, নিউট্রিশন, তার জন্য আয়োডিনটা দরকার। আয়োডিন কমে গেলে থাইরয়েডের বিভিন্ন রোগ হয়। পৃথিবীর মধ্যে জাপানিরা ওদের যে খাদ্য ব্যবহার করে, এমন যেসব খাবার খায়, ওদের খাবারে আয়োডিনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, মানে অন্যান্য দেশের তুলনায়। আর জাপানিদের মধ্যে উল্লেখযোগ্যভাবে থাইরয়েড বা থাইরয়েড গ্ল্যান্ড সংক্রান্ত কোনো রোগের হার সবচাইতে কম। ঠিক আছে, কারণ ওদের খাদ্যাভ্যাসটাই এমন, ওদের খাদ্যের মধ্যে রেগুলার যে ফুড ওরা খায়, যেমন ধরো নরি বলে একটা জাপানি খাবার হয়, ওটা একটা শ্যাওলা, সমুদ্রের শ্যাওলা শুকিয়ে বানানো হয়, ওটা জলে, গরম জলে গুলে ওরা ব্যবহার করে, খায়, সবুজ রঙের হয় স্যুপটা। তো নরি জিনিসটা হচ্ছে কেল্প। কেল্প মানে ওর মধ্যে প্রচুর পটাশিয়াম আয়োডাইড থাকে। ঠিক আছে, কেল্প হচ্ছে এক ধরনের বাদামি শ্যাওলা, ব্রাউন অ্যালগি।
তো এই মৌলগুলো এদের তাহলে নাম হলো কি? হ্যালোজেন। হ্যালোজেন মৌল। আর 18 নম্বর গ্রুপে কাদের পাওয়া যায়? 18 নম্বর গ্রুপে পাওয়া যায় সেই নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসগুলোর নামও মুখস্থ করবে। প্রথম পিরিয়ডে নিষ্ক্রিয় গ্যাস আছে হিলিয়াম, তারপরে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। ঠিক আছে, এইগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলে। তাহলে দেখো এইভাবে মুখস্থ করলে আমরা কতগুলো মৌলের নাম মুখস্থ করে ফেলাম। 4টে গ্রুপের মধ্যে অনেকগুলো মৌলের নাম কিন্তু মুখস্থ হয়ে গেল। এগুলোকে আমরা বলি হ্যালোজেন। এবার বিশেষ বিশেষ হ্যালোজেনের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে, সেইগুলো মুখস্থ রাখতে হবে। যেমন ধরো একটা প্রশ্ন বলছি, সেন্ট্রালের পরীক্ষার প্রশ্ন, বলো। ওহো, হ্যালোজেন লিখলাম, এটা তো নোবেল গ্যাস লিখবো। হ্যালোজেনের কথা বলতে বলতে ওটা হ্যালোজেনই লেখা হয়ে গেছে। তবে এর আরেকটা নাম আছে কিন্তু, হ্যালোজেনের মতনই শুনতে নামটা, এরোজেন বলে। বাতাসের মধ্যে এগুলো কিন্তু পাওয়া যায়, যদিও খুব সামান্য পরিমাণে, কিন্তু পাওয়া যায়। আর এদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাসটা বাতাসে পাওয়া যায় সেটা হচ্ছে আর্গন। আর এদের মধ্যে সবচেয়ে কম পরিমাণে বাতাসে পাওয়া যায়, খোলা বাতাসে পাওয়াই যায় না, সেটা হচ্ছে হিলিয়াম, সবচেয়ে হালকা। হাইড্রোজেন আর হিলিয়াম আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের নিচের স্তরে পাওয়া যায় না, কারণ ওগুলো খুব হালকা। তো পৃথিবী যে ঘুরছে তার জন্য যে সেন্ট্রিফিউগাল ফোর্স, অপকেন্দ্র বল, তার প্রভাবে ওগুলো ছিটকে গিয়ে সেই একদম বাইরের দিকে, পৃথিবীর বায়ুমণ্ডলের একদম বাইরের স্তর, এক্সোস্ফিয়ার বলে যায়, সেইখানে পাওয়া যায় এদেরকে। এছাড়া বায়ুমণ্ডলে এরা মুক্ত অবস্থায় পাওয়া যায় না। কিন্তু এদের সম্বন্ধে একটা দুটো সম্বন্ধে বিশেষ কথা বলবার আছে, দুটো হ্যালোজেন সম্বন্ধে। কি? ওই পয়েন্টগুলো স্টার মার্ক মনে রাখতে হবে। যেমন এই যে হিলিয়াম, হিলিয়ামের একটা স্পেশাল ফিচার আছে। যত তেজস্ক্রিয় ধাতু আছে, যেমন ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, নেপচুনিয়াম, থোরিয়াম, এরা আলফা কণা বলে এক ধরনের কণা নিঃসরণে পরিচিত। আলফা, বিটা, গামা 3 ধরনের রশ্মি নিঃসরণ হয়। তার মধ্যে আলফা কণাগুলো আসলে তো হিলিয়াম আয়নের স্রোত। ওই হিলিয়াম গুলো বেরিয়ে আসার পরে কি হয়, বাতাসের অক্সিজেন, নাইট্রোজেন এগুলোর সঙ্গে ইলেকট্রন সংগ্রহ করে। তো সেই হিলিয়াম প্লাস প্লাস আয়ন, যেগুলো আলফা কণা, এ দুটো করে ইলেকট্রন সংগ্রহ করলে হিলিয়াম পরমাণুতে পরিণত হয়। তাই সমস্ত তেজস্ক্রিয় পদার্থের খনিতে এই গ্যাসটা পাওয়া যায়। এটা সেন্ট্রালের প্রশ্ন এসেছিল যে ইউরেনিয়াম খনিতে নিচের কোন গ্যাসটি পাওয়া যায়, মানে যাবেই। তাহলে তার উত্তর হতো হিলিয়াম। প্রশ্নটা এই কারণে কনফিউজিং, এই যে রেডন, এরও একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এটা আবার নিজের কিন্তু তেজস্ক্রিয় গ্যাস। এই যে 6টা নোবেল গ্যাস আছে, এদের মধ্যে রেডন হচ্ছে একমাত্র রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় গ্যাস। আর কোনো হ্যালোজেন তেজস্ক্রিয় না, মানে ক্ষতিকর নয়। কিন্তু রেডনটা ক্ষতিকর, সরাসরি শরীরের সংস্পর্শে আসলে জীবকোষের ক্ষয় ঘটাবে। তাহলে এ হচ্ছে একমাত্র রেডিও অ্যাক্টিভ নোবেল গ্যাস। কিন্তু ওই ইউরেনিয়াম খনিতে পাওয়া যাবে ওরকম ব্যাপার নেই কোনো। রেডন এমনি বাতাসেও পাওয়া যায়, কিন্তু পরিমাণে খুবই কম, সামান্য। তাহলে 4টে পর্যায়ে, 4টে গ্রুপ, সবগুলো মুখস্থ করতে হবে, এই 4টে গ্রুপ। ঠিক আছে, বাকি যে গ্রুপগুলো সেগুলো সব মুখস্থ করতে হবে না, সেখান থেকে কিছু কিছু এলিমেন্ট মনে রাখতে হবে। তা সেটা ওইভাবে মনে না রেখে আমরা এরকম করব, প্রথম 20টা এলিমেন্টের নাম পরপর মুখস্থ করবে। এটা একটা টিপ বা হিন্ট বললাম, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে এটা কাজে লাগবে। প্রথম 20টা এলিমেন্টের নাম, মানে মাধ্যমিকে যেটা স্যারেরা করতে বলতেন স্কুলে, প্রথম 20 এলিমেন্টস, সেটার নাম পুরোপুরি মুখস্থ করবে। মুখস্থ আছে কারো, বলতে পারবে? মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে নিশ্চয়ই করেছিলে, কারণ সব স্কুলে জোর করে করায়, পিটিয়ে পিটিয়ে করায় না করলে। ওই তো হচ্ছে ক্লোরিন, নিয়ন। আচ্ছা ওই পর্যন্ত লিখি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বো, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। তৃতীয় পিরিয়ড হলো অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, আর পটাশিয়াম, ক্যালসিয়াম। এই পর্যন্ত 20 হয়ে গেল। চাইলে আরো মুখস্থ করতে পারো, আরো আছে, স্ট্রনশিয়াম, বেরিয়াম, পরপর পরপর প্রচুর আছে। ঠিক আছে, প্রথম 20টা এলিমেন্ট এই পর্যন্ত আমি বলছি পরপর মুখস্থ রাখবে। কেন? এর অন্য কাজ আছে। যখন আমরা ওই আইসোটোপ, আইসোবার ওগুলো পড়বো, তখন এলিমেন্টের নাম থেকে তার পরমাণু ক্রমাঙ্ক কত সেগুলো জানতে সুবিধা হবে। ধরো অ্যালুমিনিয়ামের একটা আইসোটোপ লিখতে বলছে, অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, ওই হাতে গুনে যত নম্বরে অ্যালুমিনিয়াম পড়বে সেটাই তার পরমাণু ক্রমাঙ্ক। এইটা কাজে লাগে, যেমন 13 নম্বরে পড়বে। এইভাবে গুনে গুনে মনে রাখতে পারলে পরপর, এটা অ্যাডভান্টেজ। তা প্রথম 20টা এলিমেন্ট আমি বলবো মুখস্থ করতে। আর সবচেয়ে ভালো হয় যদি 4 নম্বর গ্রুপ পিরিয়ড পর্যন্ত সবটা মুখস্থ করতে পারো। ঠিক আছে, মানে পটাশিয়াম, ক্যালসিয়াম এ পর্যন্ত হলো।
তাহলে হাইড্রোজেন হিলিয়াম, লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন ডাইঅক্সাইড ফ্লুরিন নিয়ন, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন, এটা হচ্ছে 8টা হলো। পটাশিয়াম ক্যালসিয়াম, এবার আছে স্ক্যান্ডিয়াম ভ্যানাডিয়াম টাইটানিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ লোহা কোবাল নিকেল, কপার জিঙ্ক গ্যালিয়াম জার্মেনিয়াম আর্সেনিক সেলেনিয়াম ব্রোমিন ক্রিপ্টন। এই 4টে গ্রুপ মুখস্থ পিরিয়ড মুখস্থ করতে হলে খুব ভালো, কিন্তু 20টা অন্তত করতেই হবে, ঠিক আছে? মানে না হলে পরীক্ষায় বসা উচিত না, মানে বসতেই পারো সে নিচ্ছা, কেউ যদি জোর করে বসে আর কে আটকাচ্ছে। মুখস্থ করা ভালো মোটামুটি এইগুলো থেকে। এই থেকে আমি বলছি অ্যাভারেজ পিরিয়ডিক টেবিল, পুরো পিরিয়ডিক টেবিল মুখস্থ করে লাভ নেই কোনো, ঠিক আছে? কোন গ্রুপে কারা আছে সেইগুলো মুখস্থ করতে হয়, আর সেইগুলো ইম্পর্টেন্ট, প্রশ্নগুলো তো ওইগুলোর উপর বেস করে আসে। এবার বাকি গ্রুপগুলোরও কিছু কিছু বিশেষ নাম আছে, সেই নামগুলো একটু উল্লেখ করি। যেমন ধরো এই যে 16 নম্বর গ্রুপটা অক্সিজেন সালফার, এর পরে আরো মৌল আছে, এখানে তোমার সেলেনিয়াম আছে, এখানে তোমার তোমার পোলো অ্যাস্টাডিনের আগে কি বসে পোলোনিয়াম। তা এই এই মৌলগুলোর নাম আমি কি বলছি, অক্সিজেন আর সালফারটাই মেন, ওই থেকে নামকরণটা এসেছে, সেটা হচ্ছে এই মৌলগুলোকে চ্যালকোজেন বলে। এই 16 নম্বর গ্রুপকে চ্যালকোজেন বলে। চ্যালকোজেন বলে কেন কি, চ্যালকোস মানে হচ্ছে খনিজ, এই যে কোনো ধাতুর যে আকরিক গুলো পাওয়া যায় তার মধ্যে হয় অক্সিজেন নয় সালফার থাকবেই, ঠিক আছে? ধরো লোহার যে কোনো আকরিক বলে, ধরো হেমাটাইট, আয়রন অক্সাইড, অক্সিজেন আছে, ঠিক আছে? ধরো লেডের যে প্রধান অক্সাইড সিসার অক্সাইড গ্যালেনা, লেড সালফাইড, দেখো সালফার আছে, ঠিক আছে? সালফেট সল্টের মধ্যেও সালফার আছে, নাইট্রেট কার্বনেট সবকিছুর মধ্যে অক্সিজেন তো আছেই, তাহলে হয় অক্সিজেন নয় সালফার, এই দুটোর কোনো একটা মৌল খনিজ পদার্থের মধ্যে দেখবে থাকবেই থাকবে, মোস্ট কেসে, সব নয়, ব্যতিক্রম তো আছে। তো সেই জন্য এদের আমরা বলছি চ্যালকোজেন, এটা নামটা মনে রাখবে। গ্রুপ 16, মানে প্রশ্নগুলো গ্রুপের নাম্বার ধরেও আসে, যে চ্যালকোজেন গুলি কোন গ্রুপে পাওয়া যায়, বা হ্যালোজেন গুলি কোন গ্রুপে পাওয়া যায়, বা হচ্ছে তোমার এই অ্যালকালাইন আর্থ মেটাল ক্ষারীয় মৃত্তিকা মৌল কোন গ্রুপে পাওয়া যায়, এইভাবে গ্রুপ নাম ধরেও প্রশ্ন আসে, দেখেছো? মাধ্যমিকেও আসে এই প্রশ্ন, এখানেও কিন্তু আসে। আচ্ছা, এই গ্রুপটারও একটা এরকম নাম আছে, এই 15 নম্বর গ্রুপ, এই যে 15 নম্বর গ্রুপ, এটাকে বলা হয় নিকটোজেন গ্রুপ। নিকটোজেন গ্রুপ অ্যাকচুয়ালি নামটা নাইট্রোজেনের থেকে এসছে, নাইট্রোজেনকে গ্রিক ভাষায়, হ্যাঁ, নাইট্রোজেন ওটা যদিও বিষাক্ত না, কিন্তু শ্বাসকার্যেও তো সাহায্য করে না, তাই নাইট্রোজেনের মধ্যে যদি কাউকে, নাইট্রোজেন গ্যাসের মধ্যে, নাইট্রোজেন গ্যাসের মধ্যে যদি কাউকে ধরো আবদ্ধ করে রাখা হয় তো সে তো মারা যাবে, দম বন্ধ হয়ে চোকিং হয়ে মারা যাবে, তাই না? কোনটা এটা? ফসফরাস। এটা আমি নোট দিয়েছি, আর এমনি তো পিরিয়ডিক টেবিল যে কোনো নেটে পেয়ে যাবে। আচ্ছা, তো এর মধ্যে কিছু গ্রুপ আছে যাদের আমরা বলছি স্পেশাল গ্রুপস। স্পেশাল, স্পেশাল গ্রুপ না বলে এটা এরকম ভাবে নাম দিই, স্পেশাল রোজ বলা উচিত, স্পেশাল রো। ইন্টারনেটে বা যে কোনো ক্লাস 9 এবং 10 বইতে পিরিয়ডিক টেবিল পেয়ে যাবে, সেখানে দেখবে যে পিরিয়ডিক টেবিলে যে প্রধান 7টা সারি বা রো, সেটা ছাড়াও তার নিচে আরো দুটো এক্সট্রা রোতে কিছু মৌলের নাম লেখা থাকছে। প্রধান তো 7টা রো বা 7টা পিরিয়ড, সেটা ছাড়াও আরো দুটো সারি আছে নিচে, একটা ল্যান্থানাইড সারি বা ল্যান্থানাইড শ্রেণী, আর একটা অ্যাক্টিনয়েড বা অ্যাক্টিনাইড শ্রেণী। এখন এই দুটো কি, এই দুটো সম্বন্ধে বলে দিই একটু ছোট্ট ছোট করে। পিরিয়ড নাম্বার 6, পিরিয়ড 6, আর গ্রুপ নাম্বার 3। 6 নম্বর পিরিয়ডে 3 নম্বর গ্রুপে একটা মৌল আছে, মৌলটার নাম হচ্ছে ল্যান্থানাম, পরমাণু ক্রমাঙ্ক 57। এই ল্যান্থানামের ঠিক পরবর্তী যে 14টা মৌল, তাদের বৈশিষ্ট্য এবং ধর্ম পুরোপুরি ল্যান্থানামের অনুরূপ। ল্যান্থানামের পরবর্তী 14টা মৌল, তাদের বৈশিষ্ট্য
একদমই ল্যান্থানামের অনুরূপ। তাহলে এটা আমরা এইভাবে লিখে রাখবো, ল্যান্থানাম পরবর্তী 14টি মৌল, 14 এলিমেন্টস। মৌলগুলো কি কি? মৌলগুলো হচ্ছে সিরিয়াম 58 থেকে শুরু করে লুটেশিয়াম 71। এর নামগুলো নিয়ে ঘাবড়াবার কিছু নেই, নোটের মধ্যে নাম দিয়ে দিয়েছি, ডিটেল নামগুলোই লেখা আছে। কারণ নেটে যে পিরিয়ডিক টেবিল পাওয়া যায় তাতেও চিহ্নই ব্যবহার করা হয়, তাতে নাম ওরম ভাবে দেওয়া থাকে না। অবশ্য বড় পিরিয়ডিক টেবিল পেলে নিচে ছোট ছোট নাম দেওয়া থাকে। বা আরো ভালো হয় এই সম্বন্ধে, মানে কেমিস্ট্রি সত্যি কথা বলতে কি স্কুলেই করতে বলেন অনেকে স্যারেরা, তো করে না, সেটা হচ্ছে করলে তোমাদেরই সুবিধা। সেটা হচ্ছে একটা ওই কেমিস্ট্রির তোমার পিরিয়ডিক টেবিল দেখবে ওয়ালপেপার মতো পাওয়া যায়, ক্যালেন্ডার টাইপের, যে কোনো বইয়ের দোকান টোকানে অনেক জায়গাতে বিক্রি হয়। যেমন বায়োলজির বিভিন্ন ছবি টবি দেওয়া ক্যালেন্ডার পাওয়া যায় না, পিরিয়ডিক টেবিলে ক্যালেন্ডার পাওয়া যায়। ওই একটা কিনে পড়ার ঘরে, বাড়িতে বা শোয়ার ঘরে যদি টাঙিয়ে রাখো, দেখবে খুব অ্যাডভান্টেজিয়াস। ওর থেকে অনেক জিনিস জানা যায়, ওর উপর চোখ বোলাতে বোলাতে। বিভিন্ন মৌলের যোজ্যতা, বিভিন্ন মৌল কে কোথায় আছে, তার নাম এবং সেগুলোর বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে ধারণা হয়ে যায় দেখতে দেখতে। তবে ল্যান্থানামের পরবর্তী 14টা মৌল, এই মৌলগুলোকে আমরা কি নাম দিয়েছি? এদের আমরা বলি ল্যান্থানয়েড বা ল্যান্থানাইড, দুটো নামই চলে। হ্যাঁ, আগে ল্যান্থানাইড বলা হতো, বর্তমানে অনেক বিজ্ঞানী এদেরকে ল্যান্থানয়েড বলে। ল্যান্থানাইড বা ল্যান্থানয়েড। শেষে অ্যানয়েড কথাটা যোগ হয় একটা সাফিক্স হিসেবে, এর বাংলা অর্থ হয় সদৃশ। তো ল্যান্থানাম সদৃশ, সেই অর্থে ল্যান্থানয়েড বলাটা বেটার। যেমন ধরো মানুষ সদৃশ রোবট, তাদের বলে হিউম্যানয়েড। এই যে অ্যান্ড্রয়েড, এই নামটা কোথা থেকে এসছে? অ্যান্ড্রোস মানে কি হিউম্যান। ওইগুলোর মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলো এর আগেকার ফোনের তুলনায় অনেকটা ডেভেলপ, ওর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করা হয়। যেমন সহজ উদাহরণ দিচ্ছি, গুগলে তুমি পার্টিকুলার একটা কোনো জিনিস পরপর কয়েকবার সার্চ করবে, তারপর দেখবে অটোমেটিক সেই সার্চ সংক্রান্ত খবর তোমার লাইভ ফিডে আসতে থাকে। ফেসবুকেও তাই। তার মানে কি, ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। মানুষ যেরকম, তোমার সঙ্গে আমি 3-4 দিন কথা বলে তোমার পছন্দ অপছন্দ জেনে গেলাম, তারপর আমি সেই টপিক নিয়ে হয়তো কথা বলবো। তো এই জিনিসটা ফোনটাও করতে পারে, সেই জন্য ওকে অ্যান্ড্রয়েড বলা হয়েছে, মানে মানুষ সদৃশ। ঠিক আছে, যে কারণে অ্যান্ড্রয়েড সিস্টেম বলা হয় ওকে, নামকরণটা ওখান থেকে এসছে। একইভাবে ল্যান্থানাম সদৃশ মৌল বলে এদের নাম ল্যান্থনয়েড। আর এই ল্যান্থানামের ঠিক নিচে ওই একই গ্রুপে 3 নম্বর গ্রুপে পরবর্তী পিরিয়ডে, মানে 7 নম্বর পিরিয়ড, গ্রুপ 3, এখানে একটা মৌল আছে দেখবে, মৌলটার নাম হচ্ছে অ্যাক্টিনিয়াম, পরমাণু ক্রমাঙ্ক 89। এরও পরবর্তী 14টা মৌল, তাদের ধর্ম পুরোপুরি অ্যাক্টিনিয়াম সদৃশ। তো এগুলোকে সেই জন্য অ্যাক্টিনাইড বা অ্যাক্টিনয়েড বলে। অ্যাক্টিনিয়াম 89। এর পরবর্তী মৌলগুলো হচ্ছে অ্যাক্টিনিয়ামের পরবর্তী 14টা মৌল কি কি? অ্যাক্টিনিয়ামের ঠিক পরেই এখানে আসবে তোমার থোরিয়াম। থোরিয়াম 90 থেকে শুরু করে লরেন্সিয়াম 103। এই নামগুলো আমি দিয়েছি পিরিয়ডিক টেবিলে, ওখান থেকে নামগুলো পড়ে নিও প্রয়োজনে। আপাতত সংকেতগুলোই লিখে রাখো। এইগুলোকে আমরা বলছি অ্যাক্টিনয়েড বা অ্যাক্টিনাইড। তো এখানে একটা প্রশ্ন করি তাহলে, ইউরেনিয়াম ধাতুর পরমাণু ক্রমাঙ্ক 92, তাহলে ইউরেনিয়ামকে কি অ্যাক্টিনয়েড বলা যাবে? ইয়েস বা নো দিয়ে বলবে। ইউরেনিয়াম ধাতুর পরমাণু ক্রমাঙ্ক 92, এই যে জায়গাটা দেখো এখানে বলো, তাহলে ইউরেনিয়াম কি একটা অ্যাক্টিনয়েড? ইয়েস। এই যে 90 থেকে 103 এর মধ্যে যারা থাকবে তারা সবাই অ্যাক্টিনয়েড। তাহলে ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম এরাও সব অ্যাক্টিনয়েডের পর্যায়েই পড়ছে। আর একটা স্পেশাল গ্রুপ হচ্ছে আমরা বলি ট্রান্স ইউরেনিয়াম এলিমেন্টস। এটাও একটা সেন্ট্রালের পরীক্ষার কোশ্চেন, যে ট্রান্স ইউরেনিয়াম এলিমেন্ট নিচের কোনটা? ট্রান্স মানে পরবর্তী বা নেক্সট, ট্রান্স ইউরানিয়াম এলিমেন্ট অর্থাৎ ইউরেনিয়ামের পরবর্তী যত মৌল আছে, ট্রান্স ইউরেনিয়াম এলিমেন্ট মানে ইউরেনিয়াম পরবর্তী মৌল, সোজা কথা। তাই ইউরেনিয়াম হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌল। তাহলে ওর চাইতে বেশি পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট যত মৌল আছে সবই ল্যাবরেটরি মেড, তৈরি করা, কৃত্রিম।
সেই জন্য ট্রান্স ইউরেনিয়াম এলিমেন্ট গুলো সবই এরা সবাই হচ্ছে আর্টিফিশিয়াল এলিমেন্ট, ল্যাব মেড বা আর্টিফিশিয়াল। কৃত্রিম এরা সবাই। তাহলে নেপচুনিয়াম, প্লুটোনিয়াম এগুলো সবই হচ্ছে ট্রান্স ইউরেনিয়াম এলিমেন্টও বললে বলতে পারো, আর্টিফিশিয়াল বললেও বলা যাবে। ইউরেনিয়ামের পরে যারা আছে সবাই এটা। ইউরেনিয়াম হচ্ছে সবচেয়ে ভারী, হচ্ছে ইউরেনিয়াম প্রাকৃতিক, সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল, মানে প্রকৃতিতে পাওয়া যায়। আর তারপরে যারা আছে তারা তো অবশ্যই ইউরেনিয়ামের চেয়েও ভারী, কিন্তু তারা প্রকৃতিতে পাওয়া যায় না কেউ। ধরো প্লুটোনিয়াম, প্লুটোনিয়াম প্রকৃতিতে পাওয়া যায় না, ল্যাবরেটরিতে তৈরি করতে হয়। আচ্ছা, এবার এই পিরিয়ডিক টেবিল দেখে বিভিন্ন মৌলের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করা যায় পিরিয়ডিক টেবিল দেখে দেখে, সেগুলো বলা যায়। সেই বিষয়গুলো কি সেগুলো আমরা জানবো। নাম্বার ওয়ান হচ্ছে যোজ্যতা বা ভ্যালেন্সি। পিরিয়ডিক টেবিলে একটা মৌল কোন গ্রুপে আছে সেটা দেখে তার ভ্যালেন্সি নির্ধারণ করা যায়। এটা মনে রাখার সুবিধা কি, কোনো বিক্রিয়া দ্বারা যৌগের সংকেত কি হবে সেটা মনে রাখা যায়। বিক্রিয়া কোনো পরীক্ষায় আসবে না, কখনোই আসবে না, আসেনি আজ পর্যন্ত কোনোদিন। কোনো কম্পিটিটিভ এক্সামে রিয়াকশন দিয়ে কি আসে, কি আসে না। কিন্তু যৌগের নাম, তার সংকেত কি হবে তার একটা ধারণা কিন্তু থাকে। ধরো লেড অক্সাইড, এখন তার সংকেত কি হবে, PbO2 না Pb2O3, কোথা থেকে বলছি, কিভাবে বলছি, এই পিরিয়ডিক টেবিল মনে রাখলে সেটা বলা সম্ভব। তো আমরা দেখবো যে পিরিয়ডিক টেবিল থেকে কি করে যোজ্যতা বার করা যায়। তো নিয়মটা হচ্ছে মানে দুটো পয়েন্ট মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, যদি মৌলটা গ্রুপ 1 বা গ্রুপ 2 তে থাকে তাহলে ওর যোজ্যতা, যোজ্যতা ইংরেজি কি বলে, ভ্যালেন্সি, তাহলে ওর ভ্যালেন্সি বা যোজ্যতা সমান সমান হবে গ্রুপ নাম্বার। কিরকম হলো, ধরো সোডিয়াম, সোডিয়াম কত নম্বর গ্রুপে আছে, 1 নম্বর গ্রুপে, নাম্বার 1 গ্রুপে, তাহলে ওর যোজ্যতা 1। ক্যালসিয়াম টেবিল লিখেছিলাম একটু, 1 নম্বর গ্রুপে আছে, এই 2 নম্বর গ্রুপে আছে, তাহলে ওর যোজ্যতা 2। ঠিক আছে, গ্রুপ নাম্বার 1 বা 2 যদি মৌল থাকে তাহলে ভ্যালেন্সি গ্রুপ নাম্বার যা তার সঙ্গে সমান হবে। কিন্তু মৌল যদি ওই 13 থেকে 17 নম্বর কোনো গ্রুপে থাকে, এটা একটু দেখে নিতে হবে। গ্রুপ 13, এখানে ধরো কোনো মৌল আছে, ঠিক আছে, এটা আমি ভাগ ভাগ করে লিখছি, খেয়াল করবে। গ্রুপ 13 বা গ্রুপ 14 যদি মৌল থাকে, সেক্ষেত্রে এরকম মনে রাখবে, তাহলে ভ্যালেন্সি সমান সমান হবে গ্রুপ নাম্বার -10। এটা করার কারণ হচ্ছে মাঝখানে 3 থেকে 12, 10টা গ্রুপ বাদ দেওয়া হয়েছিল। একটা উদাহরণ দিই এইটার, নাহলে ক্লিয়ার হবে না বিষয়টা, যেটা বললাম এক্ষুনি। ধর আমাদের পিরিয়ডিক টেবিলে মনে করে থাকো, নাইট্রোজেন লিখেছিলাম কত নম্বর গ্রুপে, 5 নম্বর গ্রুপে, 5 না 15 নম্বর গ্রুপে ছিল, 15। নাইট্রোজেন 15, ও নাইট্রোজেন তো ভ্যারি, আচ্ছা 13 বা 14 একটা, ধরো অ্যালুমিনিয়াম, ধরো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে 13 নম্বর গ্রুপে ছিল, গ্রুপ সমান সমান 13, তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত হবে, 13 - 10, অর্থাৎ কিনা 3। বা মনে মনে একটা বাদ দিয়ে ভাবতে পারো, গ্রুপ 13 বা 14 যারা থাকবে তার যোজ্যতা 3 বা 4 হবে, 13 থাকলে 3, 14 থাকলে 4, একটা বাদ দিয়ে দিলে হবে, এভাবেও ভাবতে পারো, ঠিক আছে। না না, ওরকম কোনো, তুমি যেরকম ভাবছো ওরকম কোনো কমন নেওয়ার বিষয় না, এটা এটা একটা পদ্ধতি, এটা কোনো সূত্র নয়, এটা কোনো নিয়ম না, এটা মনে রাখার জন্য বলা হচ্ছে না, এটা কোনো সূত্র নয় তো। গ্রুপ 15 মৌলগুলো নিয়ে একটা সমস্যা আছে। গ্রুপ 15 মৌলগুলো ভ্যারিয়েবল ভ্যালেন্সি হয়, পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। তাই এদের ক্ষেত্রে কোন যৌগের সংকেত কি মুখস্থ রাখতে হবে। যেমন ধরো নাইট্রোজেন আর ফসফরাস, এদের যোজ্যতা দুজনারই 1 থেকে 5 পর্যন্ত যে কোনো হতে পারে। বিভিন্ন যৌগ এদের যোজ্যতা আলাদা আলাদা। ধরো নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওখানে নাইট্রোজেন যোজ্যতা 4, নাইট্রোজেন পেন্টক্সাইডে 5, নাইট্রাস অক্সাইডে 2, এই 1, নাইট্রিক অক্সাইডে 2। এগুলো কোনো নিয়ম নেই, মুখস্থ করতে হবে। মুখস্থ না করতে পারলে লিখতে পারবে না বা বুঝতে পারবে না, আর মুখস্থ রাখতে পারলে পারবে। এদের পরিবর্তনশীল যোজ্যতা, কোনো নিয়ম বলা যাবে না। আর যারা 16 বা 17 নম্বর গ্রুপে আছে তাদের ক্ষেত্রেও একটা নিয়ম বলা যাবে। গ্রুপ
16 বা 17 নম্বর গ্রুপে যারা আছে এদের ক্ষেত্রে ভ্যালেন্সি বা যোজ্যতা সমান সমান হয়ে যাবে 18 মাইনাস গ্রুপ নাম্বার। একটা উদাহরণ দিই, ধরো সালফার, অক্সিজেন নেওয়া যাক, অক্সিজেন অক্সিজেন কত 16 নম্বর গ্রুপে আছে, তাহলে অক্সিজেনের যোজ্যতা হবে দেখো 18 মাইনাস 16 অর্থাৎ 2। হ্যালোজেন গুলো সবাই 17 নম্বর গ্রুপে আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে যোজ্যতা কত হবে 18 মাইনাস 17 1। ঠিক আছে, তাহলে পিরিয়ডিক টেবিল দেখে, পিরিয়ডিক টেবিলে মৌলের অবস্থান দেখে ওর যোজ্যতা নির্ণয় করা সম্ভব, এটা একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, পিরিয়ডিক টেবিল থেকে ইলেকট্রনীয় গঠন কাঠামো নির্ধারণ করা যায়। ইলেকট্রন কাঠামো অর্থাৎ কোন কক্ষে কটা ইলেকট্রন আছে তার একটা ধারণা পাওয়া যায় পিরিয়ডিক টেবিল দেখে। কিভাবে সেটা করব আমরা, দুটো স্টেপ আছে। 1 নম্বর পয়েন্ট, প্রথমে পিরিয়ডিক টেবিলে মৌলটার অবস্থান দেখতে হবে, ওটা হাত গুনে পাওয়া যাবে, যত নম্বরে মৌল অবস্থান করবে তাতে ততগুলো ইলেকট্রন থাকবে। ধরো ফ্লোরিন, ফ্লোরিনের কথা হচ্ছে, ওই যে প্রথম 20টা মুখস্থ করতে বলেছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, 9 নম্বরে ফ্লোরিন আছে। তাহলে ফ্লোরিন মৌলতে কটা ইলেকট্রন থাকবে 9টা, যে যত নম্বর আছে তার ততগুলো ইলেকট্রন। তাহলে এইটা প্রথমে আগে লিখতে হবে, ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন নাম্বার সমান সমান হচ্ছে পিরিয়ডিক টেবিলের সিরিয়াল নাম্বার। প্রথম কথা এইটা আগে নির্ধারণ করতে হবে। এরপরে বোর বাড়ি রুল অ্যাপ্লাই করতে হবে, বোর বাড়ি সূত্র বা বোর বাড়ি রুল বলে। এই সূত্রটা কি সেটা আমরা লিখব। এই রুলের অপর নাম হচ্ছে 2n স্কোয়ার রুল। জিনিসটাকে একটু ব্যাখ্যা করি, উদাহরণ দিয়ে বোঝাতে হবে, এইভাবে থিওরি বলে লাভ নেই কোনো। এক্সাম্পল নেওয়া যাক, ধরো ওই ফ্লোরিনটাই এক্সাম্পল নেওয়া হয়েছে। ফ্লোরিন, ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা সমান সমান 9টা। ফ্লোরিনে মোট 9টা ইলেকট্রন আছে। এইবার লক্ষ্য করো ফ্লোরিন কত নাম্বার পিরিয়ডে আছে, 2 নাম্বার পিরিয়ডে আছে। প্রথম পিরিয়ডে দুটো এলিমেন্ট, হাইড্রোজেন, হিলিয়াম। 2 নাম্বার পিরিয়ডে 8টা এলিমেন্ট, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। যে যত নাম্বার পিরিয়ডে থাকবে তার ততগুলো কক্ষ থাকবে, যে পরমাণু এলিমেন্ট যত নাম্বার পিরিয়ডে থাকবে তার ইলেকট্রন কক্ষের সংখ্যা ততগুলো হবে। তাহলে ফ্লোরিন আছে 2 নম্বর পিরিয়ডে। এবার এই সম্বন্ধে তথ্য লিখে যাচ্ছি, কি করে বার করবো। ফ্লোরিনের পিরিয়ড ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে আমরা ইমপ্লাইজ দ্যাট এর কক্ষের সংখ্যা সমান সমান 2, অর্থাৎ কে কক্ষ আর এল কক্ষ, দুটো কক্ষ থাকবে। এই দুটো কক্ষে ইলেকট্রন ফিলিং হবে। এবার কোন কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে সেটা জানা যায় বোর বাড়ি রুল দিয়ে, 2n স্কোয়ার রুল। কক্ষের সংখ্যা যদি n হয় তাতে সর্বোচ্চ যে কটা ইলেকট্রন ধরবে তার সংখ্যাও এই 2n স্কোয়ার। তাহলে কে কক্ষে সবচেয়ে বেশি কটা ইলেকট্রন ধরতে পারে, 2 ইন্টু কে কক্ষ মানে প্রথম কক্ষ, n এর ভ্যালু 1, 2 ইন্টু 1 স্কোয়ার অর্থাৎ 2। এল কক্ষে সর্বোচ্চ কটা ইলেকট্রন ধরবে তাহলে এবার নিজেরা বলো, 2 ইন্টু 2 স্কোয়ার। কক্ষর নামকরণ কে থেকে শুরু হয়, কে এল এম এন ও পি এরম চলে, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে মোট কটা হচ্ছে দেখো তো 8। ওরকম এম কক্ষে সর্বোচ্চ কটা হবে তাহলে, এর পরবর্তী কক্ষ, হ্যাঁ 3 স্কোয়ার, 3 থেকে 9, 9 দুগুণে 18, 4টে লিখছি আর লিখবো না। এন কক্ষে সর্বোচ্চ কটা ধরবে 4 স্কোয়ার, 32টা, এন্ড সো অন। ঠিক আছে, তাহলে এইবার তো ফ্লোরিনের গঠন কাঠামো লিখে ফেলবো। তাহলে ফ্লোরিন সমান সমান, এবার গঠন কাঠামো লিখছি। তাহলে দুটো কক্ষ থাকবে ফ্লোরিনে, আগেই বলেছি কে আর এল। ইলেকট্রন সবসময় ভেতর থেকে বাইরের দিকে ফিলিং হয়, ভেতরের কক্ষ আগে ভর্তি হয়, বাইরের কক্ষ তারপরে। তাহলে কে কক্ষে সবচেয়ে বেশি দূরে ধরতে পারে, তাহলে কে কক্ষে দুটো ইলেকট্রন বসিয়ে দাও। এল কক্ষে ধরতে পারে 8টা, কিন্তু ফ্লোরিনের আছে তো মোট 9টা, তার মধ্যে 9টা থেকে দুটো চলে গেলে আর কটা পড়ে থাকে, তা সেই 7টা ইলেকট্রন তাহলে এল কক্ষে ধরে যাচ্ছে। মোট 8টা ধরতে পারে, তা 7টা তো ধরবেই।
তাহলে এটা হয়ে গেল ফ্লুরিনের ইলেকট্রনীয় গঠন কাঠামো। K2L L7, কে কক্ষে দুটো, এল কক্ষে 7টা। এরকম ভাবে যে কোনো মৌলের ইলেকট্রনীয় গঠন কাঠামো বের করা যেতে পারে। আরেকটা উদাহরণ দিই, ওই প্রথম 20টার বাইরে অবশ্য আসে না, তার বাইরে কয়েকটা ব্যতিক্রমী গঠন কাঠামো আছে, সেগুলো অনেক ক্ষেত্রে আছে, সেগুলো আজকে আলোচনা করা যাবে না, সেটা যখন কেমিক্যাল বন্ডিং পড়া যাবে তখন ওখানে বলা যাবে যে কেন ওরকম হচ্ছে। যেমন কপার ব্যতিক্রমী কাঠামো আছে, ক্রোমিয়াম। আমরা প্রথম 20টার মধ্যে আরো একটা আলোচনা করি, ধরো সিলিকন, সিলিকনের ইলেকট্রনীয় গঠন কাঠামো লিখব। সিলিকনের সিরিয়াল নাম্বার আগে গুনে নিতে হবে, সিলিকন হাতে গুনে দেখো 14 নাম্বারে পড়বে, ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি, তোমরা মুখস্থ করলে নিজেরাও এটা করতে পারবে। সিলিকন হচ্ছে 14 নাম্বার এলিমেন্ট, 14 নাম্বার এলিমেন্ট। আর এটা কত নাম্বার পিরিয়ডে আছে সেটাও দেখে নিতে হবে। সিলিকন আছে দেখবে 3 নাম্বার পিরিয়ডে, সোডিয়াম যে পিরিয়ডে সেটা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। তাহলে পিরিয়ড নাম্বার 3 মানে সোডিয়ামের কটা কক্ষ থাকবে এবার নিজেরা বলো। সোডিয়ামের কটা কক্ষ থাকবে? 3টে। তা কি কি কক্ষ থাকবে? 3টে কক্ষ, মানে কে, এল আর এম কক্ষ। এই যে পিরিয়ড নাম্বার যা হবে ততগুলো কক্ষ। এইবার তো ওই তথ্যটা লেখা আছে, ওটা আর লিখছি না, সরাসরি সিলিকনের গঠন কাঠামো লিখছি। তাহলে কে, এল, এম 3টে কক্ষে ইলেকট্রন ভর্তি করতে হবে। চলো দেখা যাক তাহলে সেটা কি করে করা যাবে। তাহলে মোট 14টা ইলেকট্রন ধরাতে হবে। তা কে কক্ষে তাহলে কটা? দুটো সর্বোচ্চ, তা দুটো চলে গেল। এল কক্ষে সর্বোচ্চ 8টা ধরে, তা 8টাই ধরে যাবে, 8টা হচ্ছে তো, তার বেশি ধরবে না কিন্তু। তাহলে 8 আর 2 কটা হলো? 10টা, আর 4টে পড়ে রইলো। এম কক্ষে তো 18টা মোট ধরতে পারে, তা 4টে তো ধরেই যাবে। তাহলে এম কক্ষে 4টে ভর্তি হয়ে গেল, K2L8M4।